नमस्कार बांगला साहित्य चर्चार आजकेर आलोचनाय सकलके स्वागत जानाई। आज के आमरा कथा बोलबो मध्यजुगेर बांगला साहित्य थेके मंगल काव्य की, तार स्वरूप की, तार वैशिष्ट्य की, एई निये किछु कथा। यदिओ विषयटी निये आमरा जे पूर्वे आलोचना करिनि एमनटा नय, आमरा एई निये एकटी पर्व पूर्वे रेखेछिलाम अवश्यई किछुदिन आगे। आजके आरो एकबार नतून करे বিষয়টাকে নিয়ে আরও কিছু দিক ধরে একটু অন্যভাবে বুঝে নেবার চেষ্টা করব আমরা আজকের আলোচনায়। প্রথমেই বলি যে আমাদের মধ্যযুগে যে বাংলা সাহিত্য তাকে যে বেশ কয়েকটি ধারায় ভাগ করা হয়, তার মধ্যে অন্যতমই হলো মঙ্গল কাব্য। আমরা যদি খুব একেবারে মোটা দাগে বিষয়টাকে ভাবি তাহলে আমরা বলতেই হবে আমাদেরকে যে মধ্যযুগের বাংলা সাহিত্যের মূলত ধারা কিন্তু দুটি গঠন কৌশলের দিক থেকে। একটা হচ্ছে পদাবলী সাহিত্যের ধারা, আর একটাকে বলবো আখ্যান কাব্যের ধারা। পদাবলী সাহিত্য বলতে আমরা সেই সাহিত্যকে বুঝবো যেখানে আধুনিক গীতি কবিতার মতো এক একটি খণ্ড কবিতার মধ্যে এক একটি ভাবকে পরিস্ফুট করা হয়। সেখানে বৈষ্ণব পদাবলীর কথা আমরা জানি, শাক্ত পদাবলীর কথা আমরা জানি। অন্যদিকে বাকি যে সাহিত্যের কথা আমরা বলবো সেটা অনুবাদ সাহিত্য হোক কিংবা মঙ্গল কাব্য হোক, সেখানে মূলত যে বিষয়টা বা আমরা বলতে পারি জীবনী সাহিত্য হোক, চৈতন্য জীবনীর কথাই যদি আমরা বলি, সেগুলোকে আমরা আখ্যান বা কাহিনী কাব্যের ধারা এই অর্থে বলবো যে সেগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন খণ্ড খণ্ড পদের সমষ্টি নয়, নিছক সেগুলোর মধ্যে একটা কিন্তু পরিপূর্ণ গল্প আছে। এই যে মঙ্গল কাব্য নিয়ে কথা বলতে গিয়ে আমরা বারবার একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে অনেক সমালোচক এ কথা বারবার বলেছেন যে মধ্যযুগের কোনো কোনো কবি, বিশেষত চণ্ডীমঙ্গলের কবি মুকুন্দ চক্রবর্তীর মতো কেউ কেউ তাঁদের কাব্যের মধ্যে আধুনিক উপন্যাসের বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলেছেন। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে বলছেন যে এ যুগে জন্মালে তিনি কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন। এখন এই কথাগুলোর তাৎপর্য কী? কারণ হচ্ছে যে এই মঙ্গল কাব্যের মধ্যে একটা পরিপূর্ণ প্লট, একটা কাহিনী আছে। সেই কাহিনী বাস্তব কিছু মানুষ, তাদের সম্পর্কের টানাপোড়েন দ্বন্দ্ব নিয়ে একটা পরিপূর্ণ কার্যকরণ সূত্রে গাঁথা একটা গল্পকে সেখানে তুলে ধরছে, যে গল্পের মধ্যে একটা সমাজ বাস্তবতা আছে, চরিত্রগুলি রক্তমাংসের মানুষ, এবং সেই মানুষ এবং তাদেরকে নিয়ে তৈরি করা একটা পরিপূর্ণ গল্প বা কাহিনী আমাদের মানব জীবন সম্পর্কিত কোনো না কোনো একটা সত্যকে, একটা জীবন দর্শনকে তুলে ধরছে। এগুলোই তো উপন্যাসের মধ্যে আমরা চাই বা প্রত্যাশা করি, ফলে সেগুলো কিন্তু এই ধরনের মঙ্গল কাব্যে আছে। সেই জন্য এই কাহিনী কাব্যের ধারাটাকে আমরা কাহিনী কাব্য বলছি, এই অর্থে যে সেটা কিন্তু একটা পরিপূর্ণ গল্পকে অনেকাংশে তুলে ধরে। এখন পুঁথি পাওয়ার ক্ষেত্রে পুঁথির মধ্যে খণ্ডিত অংশ পাওয়ার জন্য কাহিনীটা আমরা কতখানি পেলাম বা পেলাম না, যেমন আমাদের বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি খণ্ডিত হওয়ার ফলে রাধা বিরহেই কাব্য সমাপ্ত কিনা এই নিয়ে প্রশ্নচিহ্ন থাকতে পারে। কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে সেই যে ধারাটা, যেটা পদাবলী সাহিত্যের ধারা নয়, সেটা কিন্তু একটা কাহিনী কাব্যের ধারা। তো যাই হোক, এই কাহিনী কাব্যের ধারার মধ্যে অন্যতমই হলো মঙ্গল কাব্যের ধারা। মঙ্গল কাব্য ব্যাপারটা কি আমরা সব কিছুই বুঝে নেবার চেষ্টা করব। মঙ্গল কাব্যের উদ্ভব কেন হলো আগে যদি আমরা সেটাকে বুঝি, হ্যাঁ, সেটা বোঝার আগে বোধহয় আগে একটু বলে নিতে হয় যে মঙ্গল কাব্য ব্যাপারটা কি, তাহলে বুঝতে হবে যে কেন এই ধরনের কাব্যের জন্ম হলো। মঙ্গল কাব্য বলতে আমরা মনে করে থাকি যে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে, কেউ বা বলেন পঞ্চদশ শতাব্দী থেকে একেবারে সেই অষ্টাদশ শতাব্দী পর্যন্ত দেবদেবীর মাহাত্ম্যসূচক যে কাহিনী কাব্যের জন্ম হয়েছিল, যা মধ্যযুগের প্রেক্ষাপটে গ্রাম বাংলার মাটির সম্পদ রূপে যে সাহিত্যকে চিহ্নিত করা হয়, সেই দেবদেবীর মাহাত্ম্যসূচক যে কাহিনী কাব্য তাকেই মঙ্গল কাব্য বলা হয়। এবার এই যে দেবদেবীর কথা বললাম, সেই দেবদেবীরা কারা? সেই দেবদেবীদের সম্পর্কে প্রথম কথাই হচ্ছে যে তারা ঠিক যাকে আমরা বলবো পৌরাণিক দেবদেবী তারা ঠিক নন। তারা ঠিক মহাদেবের মতো কোনো পৌরাণিক আদি দেবতা তারা নন। বেশিরভাগই মঙ্গল কাব্যে আমরা দেবীদের কথা পাবো, এবং কোনো কোনো অর্বাচীন পুরাণে, কোনো কোনো অর্বাচীন পুরাণে তাদের অস্তিত্ব কিন্তু আছে। এমনকি মনসার অস্তিত্বের কথাও কোনো কোনো অর্বাচীন পুরাণে পাওয়া যায়। কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে যে আমাদের যে প্রাচীন পুরাণগুলো, সেখানে কিন্তু এই সকল দেবদেবীর কোনো অস্তিত্ব নেই সেই অর্থে। এরা সকলেই অর্বাচীন পুরাণে হয়তো স্থান পেয়েছে, এবং তার কারণ হচ্ছে এরা ঠিক আর্য সংস্কার থেকে এদের উদ্ভব হয়নি। অনার্য সমাজে নিচের তলার মানুষ, অন্তজ শ্রেণী, তাদের মধ্যে
ব্রত কথা তাদের মধ্যে, মেয়েদের মধ্যে বিশেষত মেয়েরা, অন্তর্য সমাজের মেয়েরা এই সমস্ত দেবদেবীদেরকে পূজা করে থাকেন এবং ব্রত কথার মধ্যে এদেরকে নিয়ে বিভিন্ন কাহিনী বা গল্প প্রচলিত আছে। আমরা জানি যে ব্রত কথার যে বিভিন্ন ধারা বা বিভিন্ন পর্বগুলোর কথা বলা হয়, যার মধ্যে রয়েছে আহরণ করা, উদযাপন করা এবং ব্রত কথা। একটা যে কোনো ব্রত পালন করতে গেলে তার মূলত 3টে দিক হয়। একটা হচ্ছে সেই ব্রতকে পালন করবার জন্য যা যা প্রয়োজন সেগুলো সংগ্রহ করা, তারপর ব্রতটিকে উদযাপন করা এবং তারপর যে দেবী বা দেবতাকে সামনে রেখে ব্রত কথা করা হয় বা ব্রত পালন করা হয় বলতে হয়, সেই দেবীর কোনো না কোনো মাহাত্ম্যসূচক গল্পকে ছড়ার আকারে, ব্রতকথার আকারে, বিশেষত ব্রতকথার আকারে মেয়েরা শোনে একসঙ্গে বসে। এখন এই যে ব্রতকথা, এর মধ্যেই সাধারণভাবে এই মঙ্গল কাব্যের দেবদেবীদের অস্তিত্ব ছিল। এমনটা কারা বলছেন, কে বলছেন? না, বাংলা মঙ্গল কাব্যের ইতিহাসকার আশুতোষ ভট্টাচার্যের মতো কেউ বা পণ্ডিতেরা বলছেন যে ব্রতকথার মধ্যে এই সকল দেবদেবীদের গল্প প্রচলিত ছিল, অর্থাৎ এরা সকলেই অনার্য সমাজ থেকে উঠে আসছে। ব্রাহ্মণ্য সংস্কারের মধ্যে এরা পড়েন না, পৌরাণিক সংস্কারের মধ্যে এরা পড়েন না। অন্তর্য সমাজে, নিচের তলার মানুষদের মধ্যে, বিশেষত মেয়ে সমাজে এই দেবদেবীদের পূজা প্রচলিত ছিল। সাধারণভাবে ঘট স্থাপন করে এদের পূজা করার একটা যে পদ্ধতি ছিল সেটা আমরা বুঝতে পারবো যখন দেখব যে ওই আমাদের মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে যখন আমরা দ্বিতীয় খণ্ডটা বিশেষভাবে পড়ব, ওই আমাদের ধনপতির আখ্যানটা, সেখানেও আমরা দেখতে পাবো যে ধনপতির যে দ্বিতীয় পক্ষ, দ্বিতীয় স্ত্রী খুল্লনা, সে কিন্তু ঘট স্থাপন করে দেবী চণ্ডীর পূজা করছেন। যে ঘট উল্টে ফেলে দিচ্ছেন বাণিজ্য যাত্রার আগে আমাদের শৈবপন্থী বা শিবের উপাসক আমাদের ধনপতি, বণিক ধনপতি। তো যাই হোক না কেন, তখনকার দিনের প্রত্যেকটা বণিক, সে ধনপতি হোক কিংবা মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাগর হোক, তারা প্রত্যেকেই কম বেশি শৈবপন্থী ছিলেন। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়, কারণ শিব হচ্ছে পৌরাণিক দেবতা, আদি দেবতা। তো যাই হোক, এই যে মঙ্গল কাব্যের দেবদেবীরা, তাহলে তারা উঠে আসছে সমাজের অনার্য স্তর থেকে। এবার তাদেরকে নিয়ে লেখা হচ্ছে মঙ্গল কাব্য, এবং যারা লিখছেন তারা কিন্তু প্রত্যেকেই প্রায় ব্রাহ্মণ সমাজভুক্ত, উচ্চ সম্প্রদায়ের মধ্যে তাদের অবস্থান। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন এই দেবদেবীদের নিয়ে মঙ্গল কাব্য লেখার প্রেক্ষাপটটা তৈরি হলো? এই প্রেক্ষাপটটা তৈরি হবার পেছনে যেটা সবথেকে বড় কারণ আমরা বলতে পারি, হ্যাঁ, আমরা জানি যে বিভিন্ন যারা এই কাব্যগুলো, মঙ্গল কাব্যগুলো লিখছেন, তারা গ্রন্থোৎপত্তির কারণাংশে তাদের দেবী কর্তৃক স্বপ্নাদেশের কথা বলছেন। কিন্তু এটা তো স্বপ্নাদেশের কথা, এটা একটা কবির ব্যক্তিগত ভাবনা। কিন্তু সমাজ ইতিহাসের নিরিখে যদি দেখা হয়, এইভাবে কাল্পনিক কোনো গল্প বা দেবী আমাকে স্বপ্নাদেশ দিলেন বা মুচিনির বেশে দেখা দিলেন, আমি তারপর সেই দেবীকে নিয়ে মনসামঙ্গল কাব্য লিখলাম কিংবা চণ্ডীমঙ্গল কাব্য লিখলাম, ব্যাপারটা কিন্তু অনেকটাই আজগুবি হয়ে যায়। সমাজ ইতিহাসের নিরিখে আমাদেরকে যদি বিষয়টাকে দেখতে হয়, কারণ মনে রাখতে হবে আজকের দিনেও সাহিত্য জন্মের পেছনে যেমন একটা সমাজের ভূমিকা আছে, মধ্যযুগের প্রেক্ষাপটেও ঠিক তাই বলা যায়, আরও বেশি করে বলা যায়। মধ্যযুগের প্রত্যেকটা সাহিত্য উদ্ভবের পেছনে, প্রত্যেকটা সাহিত্য ধারার উদ্ভবের পেছনে একটা সময়ের বিরাট ভূমিকা আছে। মঙ্গল কাব্যও তাই। কি সেই প্রেক্ষাপট? না, আমরা জানি 1202-3 নাগাদ, অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে বাংলায় তুর্কি আক্রমণ হলো। এর ফলে আমরা জানি প্রায় 150 বছর একটা অন্ধকার সময় শুরু হলো। বাংলায় সেন বংশের রাজত্ব চলছিল, সেন বংশের উচ্ছেদ ঘটিয়ে আমাদের বাংলায় প্রথম মুসলমান রাজত্ব শুরু হলো। এই যে বাংলার জীবনটা একরকম ছিল, সেখানে অশান্তি, দ্বন্দ্ব, বৈষম্য যে ছিল না তা তো নয়। আমরা জানি পাল রাজাদের পর থেকে, সেন রাজাদের আমল থেকে ব্রাহ্মণ্য সংস্কার একটা চূড়ান্তভাবে মাথা তুলতে শুরু করে। সমাজের নিচের তলার মানুষের সঙ্গে ওপর তলার মানুষের ভেদাভেদ চূড়ান্ত রূপ নেয়। যে চিত্রগুলো আমরা যখন চৈতন্য জীবনী গ্রন্থ, চৈতন্য ভাগবতের মতো গ্রন্থ পড়ব, বুঝতে পারবো এই সমাজের বিরুদ্ধেই তো লড়াই করেছিলেন চৈতন্যদেব। নাম সংকীর্তনের আড়ালে, নাম সংকীর্তনের আধারে তিনি একটাই মন্ত্র বলেছিলেন যে জাত পরিচয় নয়, কর্ম পরিচয়। কৃষ্ণে ভালোবাসো, কৃষ্ণকে ভালোবাসো, নাম সংকীর্তন করো। কৃষ্ণ প্রেম করতে পারলেই, কৃষ্ণে ভালোবাসা থাকলেই তুমি আমার প্রিয় পাত্র। তোমার জন্ম পরিচয়, জাত পরিচয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এই যে কৃষ্ণ প্রেমের মন্ত্রে জাতিকে তার জাত পরিচয়ের সীমারেখা থেকে, সীমাবদ্ধতা থেকে বের করে নিয়ে এসে একটা নতুন মানবতার মন্ত্র তাদেরকে দীক্ষিত করছেন। সেই মন্ত্রে
এটাই তো চৈতন্য রেনেসাঁস, যেটা সমাজ জীবনের বিরুদ্ধে, সমাজ জীবনের মতভেদের বিরুদ্ধে, মানুষের মনুষ্যত্বহীনতার যে বা মনুষ্যত্বের যে লাঞ্ছনার বিরুদ্ধে একটা প্রথম মানবিক উচ্চারণ চৈতন্যদেব হয়ে উঠছেন। সেই চিত্রটা আসলে বলা যেতে পারে ছিল। কিন্তু যাই হোক না কেন, সেটা থাকুক, সেটা সেন রাজত্ব থেকেই বিশেষভাবে শুরু হয়ে যায় বাংলার সমাজ জীবনে। কিন্তু যেটা হয়েছিল যে তারপরেও সমাজ একটা নিজের মতো ছিল। কিন্তু তুর্কি আক্রমণের ফলে, বাংলায় প্রথম মুসলমান আগ্রাসনের ফলে বাংলার সমাজ জীবনে এই যে ভেদাভেদটা ছিল, যারা একসঙ্গে বাঁচতে পারত, একসঙ্গে একে অন্যের জন্য বাঁচতে পারত, ভাই ভাই বলে বাঁচতে পারত, তাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল মূলত সেনামল থেকে, তুর্কি আক্রমণের ফলে সেটাতে প্রথম একটা ঝাঁকুনি পড়ল। একটা সমাজে, একটা পরিবারে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকলেও যখন বাইরে থেকে একটা তৃতীয় পক্ষ আক্রমণ করে, তখন তাদের মধ্যে কিন্তু একটা একতার শক্তি তৈরি হয়। তারা সমস্ত বলা যেতে পারে পুরনো শত্রুতা, সমস্ত ভেদাভেদকে মুছে ফেলে তারা এক হবার জন্য এক হয়ে বাঁচতে চায়। ঠিক তাই হলো। তুর্কি আক্রমণের ফলে বাংলার সমাজ জীবনে যেটা হলো যে ব্রাহ্মণ্য আর অব্রাহ্মণ্য, আর্য আর অনার্য, উঁচু জাত আর নিচু জাত, যারা এতদিন একটা ভেদাভেদ নিয়ে, সীমারেখা নিয়ে তারা আলাদা হয়ে বেঁচেছিল, তাদের মধ্যে একটা একতার প্রয়োজনীয়তা দেখা দিল। এবার কি হয়, আমি যদি যাদেরকে এতদিন দূরে সরিয়ে রেখেছি, যে অনার্যদেরকে, যে শূদ্রদেরকে, যে অন্তর্যদেরকে, তাদেরকে যদি আমি এখন আত্মরক্ষার প্রয়োজনে মুসলমান আগ্রাসনের প্রেক্ষাপটে বাঁচার জন্য তাদেরকে কাছে ডাকি, তাহলে তো তারা কাছে আসবে না। মধ্যযুগের জীবন মনে রাখতে হবে ধর্মকেন্দ্রিক। সেখানে মানুষের বেঁচে থাকা, তার পছন্দ অপছন্দ সবটাই ধর্ম নির্ভর। ফলে মানুষকে কাছে ডাকতে গেলে সেই মানুষের যে ধর্ম বিশ্বাস, যে দেবতা, তাকেও আমাকে স্বীকৃতি দিতে হবে। এর ফলে তুর্কি আক্রমণের প্রেক্ষাপটে অনার্যদের যে দেবদেবী, আর্যরা তাদেরকে স্বীকৃতি দিল। কিন্তু স্বীকৃতি দিলেই তো হয় না, তার একটা পরিচয় তৈরি করতে হয়, তাকে আর্যীকরণ করতে হয়। ফলে যে মনসা বা চণ্ডীকে অনার্য দেবী বলে চিহ্নিত করা হয়েছিল, তাদেরকে আর্যীকরণের মধ্যে আনবার প্রয়োজনে কি করা হলো না, সেই মনসাকে শিবের সঙ্গে একটা সম্পর্ক সূত্রে বেঁধে ফেলা হলো। শিবকে মনে করা হয় পৌরাণিক দেবতা, দেবতাদের মধ্যে আদি দেবতা, তাই শিবের সঙ্গে একটা সম্পর্ক সূত্রে তাদেরকে পৌরাণিক যে আবহ বা আর্য আদর্শ, তার অন্তর্ভুক্ত করে নেওয়া হলো। মনসাকে মনে করা হলো শিবের কন্যা, মানস কন্যা, কেয়া পাতায় জন্ম, তাই তার নাম কেতকা। আর চণ্ডীকে মনে করা হলো তিনি কোনো ব্যাত সমাজের দেবী বা দেবী নন, তিনি পশুদের দেবী নন, তিনি ব্যাত সমাজের দেবী নন, তিনি আসলে আমাদের চণ্ডী হচ্ছেন পার্বতীরই তথা শিবের স্ত্রীরই আর একটা রূপ। তাহলে আর্য অনার্য সংস্কৃতির মেলবন্ধনেরই একটা ফসল বলা যেতে পারে মঙ্গল কাব্য। এবার প্রশ্ন হচ্ছে যে এটা তো একটা দিক, এই দিকটাকে, এই প্রেক্ষাপটটাকে, এই রাজনৈতিক সংকটটাকে সামনে রেখে আরও কিছু সূত্রকে আমরা এই সূত্রে বেঁধে ফেলতে পারি, যেটা মঙ্গল কাব্য রচনায় প্রেরণা হয়ে দাঁড়ালো। সেটা হচ্ছে যে মঙ্গল কাব্যের দেবদেবীদেরকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে ধর্ম ঠাকুরকে বাদ দিলে বাকি সমস্ত দেবীরাই মূলত নারী, অর্থাৎ স্ত্রী দেবতাদের প্রাধান্য। কেন শক্তির উপাসনা করা হলো? স্ত্রী দেবতাদের কেন এই অস্তিত্ব? কেন অনার্য সমাজ থেকে মেয়েদেরকে, স্ত্রী দেবতাদেরকে উঠে আসতে আমরা দেখলাম? তারও একটা কারণ আছে। সেটা কি না, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে এই রকম, যে এই যে স্ত্রী দেবতারা, তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হলো? শিবের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হলো, অথচ শিবকে নিয়ে কেন মাতামাতি করা হলো না? কৃষ্ণকে নিয়ে কেন মাতামাতি করা হলো না? তার একটা কারণ আছে। আসলে মনে রাখতে হবে যে বাঙালির কাছে সবথেকে প্রিয় দেবদেবীদের মধ্যে একজন হচ্ছেন শিব বা মহাদেব, আর একজন হচ্ছেন কৃষ্ণ। এবার সমস্যাটা হচ্ছে এটাই যে কৃষ্ণ এবং মহাদেব, এই দুই দেবতারই সমস্যা হচ্ছে যে বাঙালি জীবনে এদের পৌরাণিক মূর্তি অপেক্ষায় লৌকিক মূর্তিটা অনেক বেশি করে পরিচিত। শিব একদিকে পৌরাণিক দেবতা, দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করলে তাঁর মৃতদেহটাকে কাঁধে নিয়ে তিনি একেবারে বিশ্বটাকে রসাতলে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, এটা আমরা জানি। এটা একটা শিবের একটা বিরাট ক্ষমতা সম্পন্ন মূর্তি। কিংবা যখন সমুদ্র মন্থনে অমৃত আর বিষ দুটোই একসঙ্গে উঠল, তখন সেই বিষের ভাগ কেউ নিতে চাইছে না, অমৃতের ভাগ নিয়ে কাড়াকাড়ি পড়ছে, লুকোচুরির খেলা চলছে, দেবতাদের সঙ্গে অসুরেরাও পর্যন্ত ছল চাতুরি খেলা খেলছে। কিন্তু
বিষের ভাগ কে নেবে? মহাদেব তখন নিজের কণ্ঠে সেই বিষ ধারণ করে গোটা বিশ্বকে বলা যেতে পারে সর্বনাশের হাত থেকে বাঁচালেন। নিজে কণ্ঠে বিষ ধারণ করে সেই জ্বালাকে সহ্য করে নীলকণ্ঠ হয়ে গেলেন। এটা হচ্ছে শিবের একটা পৌরাণিক মূর্তি। কিন্তু আমাদের বাঙালির জীবনে শিব কেমন না, ঠিক এই পৌরাণিক মূর্তিটা আমরা সবসময় শিব সম্পর্কে ভাবি না। আমাদের কাছে শিব মানে নেশা ভাঙ করা, সংসার সম্পর্কে উদাসীন, শ্মশানে মশানে ঘুরে বেড়ানো, চাল চুলোহীন একটা কৃষক দেবতা। এই জন্য সেই চালচুলোহীন মানুষটাকে ওই তুর্কি আক্রমণের প্রেক্ষাপটে বাঙালিদের কাছে আশ্রয়স্থল হওয়ার একটা ভরসাযোগ্য কোনো দেবতা হতে পারলেন না শিব। অন্যদিকে কৃষ্ণ সম্পর্কে আমরা অনেক কথা জানি। মহাভারতে কৃষ্ণের অস্তিত্ব, কংসবধের জন্য কৃষ্ণের পৌরাণিক অস্তিত্ব সবই আমরা জানি। কিন্তু কৃষ্ণও আমাদের বাঙালি জীবনের কাছে ওই একটা গ্রাম্য রাখাল বালকের একটা মূর্তিতে যতখানি ধরা দেন, অন্য মূর্তিতে ঠিক ততখানি বোধহয় পরিচিত ছিলেন না। সেই জন্যই তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আদর্শ ওই নিছক ভাগবতের আদর্শ নয়। শ্রীকৃষ্ণ কীর্তনের আদর্শ লৌকিক কৃষ্ণ কথা, যেখানে কৃষ্ণকে একজন গ্রাম্য বলা যেতে পারে রাখাল বালক রূপে দেখানো হয়েছে, যিনি রাধার দেহ সান্নিধ্য পাবার জন্য কত না ছল চাতুরি করতে পারেন। ফলে এই রকম দেবতাদের ওপর ভরসা করা অপেক্ষায় সেদিন বাঙালি একটা বলা যেতে পারে শক্তির উপাসনা করতে শুরু করলেন। এবং সেই শক্তির উপাসনা একজন স্ত্রী দেবতা নারী শক্তির জয়গান করতে গিয়ে তারা অনার্য সমাজ থেকে তাদের যে দেবীরা যারা লোককথা ব্রতকথার মধ্যে বিশেষত সীমাবদ্ধ ছিলেন, তাদেরকে নিয়ে মঙ্গল কাব্য লিখলেন। এটাও কিন্তু মঙ্গল কাব্যের উদ্ভবের একটা বড় ক্ষেত্র বলা যেতে পারে, ধর্ম চিন্তাগত এই ক্ষেত্রটার জন্য। এবার আমরা যদি বলতে পারি যে মঙ্গল কাব্যের মধ্যে বলা যেতে পারে যে নামকরণটা কেন করা হলো, এই নামকরণ নিয়ে বহু বিতর্ক আছে। আশুতোষ ভট্টাচার্যের মতো কেউ কেউ মনে করেন যে মঙ্গল শব্দটা এসেছে অনার্য সমাজ থেকে, এবং মঙ্গল শব্দটা আসলে একটা সুর। মঙ্গল কাব্য মঙ্গল সুরে আসরে গাওয়া হতো, সেই জন্য এর নাম মঙ্গল কাব্য। আমাদেরকে মনে রাখতে হবে, মধ্যযুগে সমস্ত সাহিত্যই কিন্তু আসরে পরিবেশন করা হতো, পাঁচালিক ঢঙে, কখনো বা কথকতার ঢঙে, বিশেষত পাঁচালিক ঢঙেই মূলত পরিবেশন করা হতো। এক ধরনের গীতাভিনয়ের ঢঙে পরিবেশন করা হতো আমাদের মঙ্গল কাব্য। সেই মঙ্গল কাব্য যেহেতু একটা গেয় সাহিত্য, ফলে এই মঙ্গল কাব্য গান সাধারণভাবে মঙ্গল সুরে গাওয়া হতো বলে এই কাব্যের নাম মঙ্গল কাব্য। আবার কেউ বা বলেন এক মঙ্গলবার থেকে আর একটা মঙ্গলবার পর্যন্ত এই গান পালা আকারে পরিবেশন করা হতো বলেও এর নাম মঙ্গল কাব্য। আবার অনেকে মনে করেন যে মঙ্গলকারী দেবী বা দেবতার মাহাত্ম্যসূচক কাহিনী অর্থে মঙ্গল কাব্য। আবার কেউ বা বলেন যে কাব্য ঘরে রাখলে পাঠ করলে মানুষের মঙ্গল হয়, সেই কাব্য মঙ্গল কাব্য। অর্থাৎ মঙ্গলকারী দেবী বা দেবতা মঙ্গল সুর যে কাব্য ঘরে রাখলে এবং শুনলে মানুষের মঙ্গল হয়, কিংবা এক মঙ্গল থেকে আরেকটা মঙ্গলবার পর্যন্ত গাওয়া হয় 8 দিন ধরে, সেই জন্য চণ্ডীমঙ্গলের মতো কোনো কাব্যকে মঙ্গল কাব্যকে অষ্টমঙ্গলাও বলা হয়। এই সূত্রেও কিন্তু মঙ্গল কাব্যকে মঙ্গল কেন এই নামে চিহ্নিত করা হয়েছে তার একটা তাৎপর্য আমরা বুঝতে পারি। এবার মঙ্গল কাব্যের কাহিনী বা এর গঠন কৌশল নিয়ে যদি কিছু কথা আমরা বলি, না মঙ্গল কাব্যের মূলত দুটো পার্টে মঙ্গল কাব্যের কাহিনীকে বিশ্লেষণ করতে হয়। একটা তার গঠনগত দিক, আর একটা হচ্ছে তার সাধারণ কিছু কাহিনীগত বৈশিষ্ট্য। যদিও দুটো কিন্তু আলাদা নয়, কাহিনী তো আলাদা করে গঠনের থেকে আলাদা নয়, কাহিনী দিয়েই গঠনটা তৈরি হয়। যদি আলাদা করে গঠন বা আঙ্গিকের পরিচয় আমরা নিই, তাহলে দেখব মঙ্গল কাব্যের মূলত বলা যেতে পারে 4টি অংশ থাকে। একটা হচ্ছে কি না, একটা হলো বন্দনা অংশ, যেখানে দেবদেবীদের বন্দনা করা হয়। একটা হচ্ছে গ্রন্থোৎপত্তির কারণ অংশ, একটা হচ্ছে দেবখণ্ড, আর একটা হচ্ছে নরখণ্ড। গ্রন্থোৎপত্তির কারণে কি থাকে? গ্রন্থোৎপত্তির কারণে থাকে কেন মঙ্গল কাব্যটা তিনি লিখছেন, কোন দেবী কোন স্বপ্নে বা কোনো বিচিত্র বেশে তাকে দেখা দিয়ে কাব্য লিখতে বলেছেন কিনা, তাই থাকে। সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে যে সময়ে দাঁড়িয়ে ওই কবি মঙ্গল কাব্য লিখছেন তার পারিপার্শ্বিক সময়, সেই সময়ের বাস্তব কিছু চিত্র উঠে আসে। যেমন মুঘল আমলের যে কৃষি ব্যবস্থা, ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে গ্রাম বাংলার কৃষকদের যে দুরবস্থা, সাতপুরুষের ভিটে মাটি ছাড়ার যে যন্ত্রণা,
সবটাই তুলে ধরছেন আমাদের মুকুন্দ চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যের গ্রন্থোৎপত্তির কারণ অংশে। আরেকটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে বন্দনা অংশ। বন্দনা অংশে কী থাকে না, সেটা হচ্ছে যে দেবী যান বলা যেতে পারে, যাকে কেন্দ্র করে এই কাব্য, তাঁর কিংবা অন্যান্য দেবদেবীদের বন্দনা থাকে, গুরুজনদের বন্দনা থাকে বন্দনা অংশে। এরপর দেবখণ্ডে কী থাকে না, দেবখণ্ডে থাকে কোনো না কোনো দেবী বা দেবতা যার দেব সমাজে, বিশেষত ইন্দ্রের দেব সভায় সেইভাবে পৌরাণিক দেবতা রূপে তার কোনো স্থান হচ্ছে না, তাই তাকে মর্তে নিচের তলা থেকে শুরু করে উপরতলা অর্থাৎ সর্বস্তরে পূজা পেতে হবে। তাই সেই দেবী বা দেবতা যে কোনো না যে কোনো উপায়ে স্বর্গের কোনো দেব বা দেবীকে শাপ দিয়ে মর্তে পাঠাচ্ছেন তাকে পূজা প্রচারের জন্য। যেমন আমরা জানি যে স্বর্গের নর্তকী উষা অনিরুদ্ধকে শাপ দিয়ে দেবী মনসা মর্তে পাঠিয়ে দিচ্ছেন, তারাই এখানে বলা যেতে পারে বেহুলা লক্ষিন্দর হয়ে জন্মগ্রহণ করছেন এবং শেষ পর্যন্ত বেহুলা লক্ষিন্দরের প্রাণ গেলে বেহুলা স্বর্গের দেব সভায় গিয়ে নৃত্যগীতে মুগ্ধ করে শেষ পর্যন্ত নিজের স্বামীর প্রাণ বাঁচাচ্ছেন। এবং তাঁর যে শ্বশুর চাঁদ সদাগর, যিনি শিবের উপাসক, যিনি কখনোই মনসার পূজা দেবেন না বলে স্থির করেছিলেন, পুত্রবধূর যে ত্যাগ স্বীকার স্বামী ভক্তি, সেই পতিব্রতা নারীর সেই সতীত্বের সম্মান দিতে শেষ পর্যন্ত মনসার পূজা দিচ্ছেন। এটাই কাহিনী। ফলে দেবখণ্ডের বিষয় হচ্ছে শাপগ্রস্ত দেবদেবীদের কথা, আর মর্তখণ্ডের বিষয় বা নরখণ্ড, যেটাকে আমরা বলতে পারি নরখণ্ড, সেখানে সেই দেবদেবী যারা শাপগ্রস্ত হয়ে মর্তে আসছে, নরজীবনে তাদের যে জীবন কথা সেটা। তাহলে দেবখণ্ড নরখণ্ডের বিষয়। দেবখণ্ডে কোনো না কোনো দেবী বা দেবতাকে শাপ দেওয়ার কথা, কারণ একজন দেবী তিনি মনসা বা চণ্ডী, তাঁর পূজা পেতে হবে, তাই স্বর্গ থেকে কাউকে মর্তে না পাঠালে পূজা প্রচার হবে না। আর নরখণ্ডে সেই দেবী বা দেবতার মর্তে জন্মগ্রহণ, তাদের জীবনযাত্রা, নানা অভাব অভিযোগ এবং শেষ পর্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে দেবীর দ্বারা রক্ষা পেয়ে দেবীর পূজা প্রচার। আর নরখণ্ডের বিষয় কি না, নরখণ্ডের বিষয় হচ্ছে ওই যে বললাম, আগেই বলেছি, এবং এই নরখণ্ডের বিষয় নিয়েই আসলে যে কথাটুকু একটু বলতে হয় সেটা হচ্ছে যে আমরা মঙ্গল কাব্যের দুদিক থেকে আলোচনার কথা বলছিলাম। একটা হচ্ছে তার আঙ্গিকের গঠনের দিকটা, আঙ্গিকের দিকটা, যেখানে আমরা বললাম 4টি অংশ থাকে, বন্দনা অংশ, দেবখণ্ড, নরখণ্ড আর গ্রন্থোৎপত্তির কারণ অংশ। বন্দনা অংশ, গ্রন্থোৎপত্তির কারণ অংশ, দেবখণ্ড, নরখণ্ড। এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল দিক, এটা হচ্ছে তার স্ট্রাকচারাল দিক, মানে তার গঠনগত দিক। আর অন্যদিকে সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকে। সাধারণ বৈশিষ্ট্যটা কি না, প্রত্যেকটা মঙ্গল কাব্যের গল্প আপাতভাবে আলাদা হলেও তাদের মধ্যে কিছু সাধারণ দিক থাকে, যেগুলো বলতে পারি ওই লোককথার কাহিনী বিশ্লেষণে যে টাইপ আর মোটিভ ইন্ডেক্সের কথা আমরা বলি, সেখানে কিছু মোটিভের কথা থাকে। মোটিভ মানে কি না, মোটিভ মানে কিছু ছোট ছোট এলিমেন্টস বা উপাদান যেগুলো দিয়ে একটা গল্পকে সাজানো হয়। যেখানে দেখা যাবে যে রূপকথার গল্পগুলো আপাতভাবে আলাদা হলেও প্রত্যেকটা গল্পেই কিন্তু আমরা দেখতে পাবো একটা কিছু না কিছু মিল আছে। যেমন একটা ঘুমন্ত রাজপুরী, সোনার কাঠির উপর কাঠির পরশে রাজকুমারীর জেগে ওঠা বা ঘুমিয়ে পড়া, রাক্ষসীর প্রাণ কোনো ভোমরার মধ্যে বা পাখির মধ্যে থাকা, এগুলো কম বেশি আমরা প্রত্যেকটা গল্পে পাবো। ঠিক একইভাবে আমরা দেখব যে প্রত্যেকটা মঙ্গল কাব্যেই কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যেমন কি নারীগণের প্রতিনিন্দা। অর্থাৎ শিব যখন পার্বতীকে বিবাহ করতে যাচ্ছেন, তখন শিবকে বৃদ্ধ অবস্থায় শিবের চালচুলোহীন বাকছাল পড়া দৃশ্য দেখে প্রাথমিকভাবে সকলেই হাসাহাসি করছে যে কনের বাবার কি রুচি নেই, এমন একটা বৃদ্ধ বয়সে থাকা একজন পুরুষ যার দাঁত পর্যন্ত নড়ছে, তাকে এরকম একটা অল্প বয়স্কা কন্যা তার হাতে সমর্পণ করছেন। সেই মহাদেব যখন তার অপূর্ব মূর্তি নিয়ে দেখা দিলেন, তখন সেই নারীরা তাদের ঘরে থাকা স্বামীদের নিন্দা করে, তুলনা করে শিব যে একটা সুন্দর মূর্তির এবং তার স্বামীরা যে তেমন নয়, এই যে স্বামীদের প্রতিনিন্দা। কিংবা আমরা বলতে পারি প্রত্যেকটা মঙ্গল কাব্যেই একটা 12 মাস্যা অংশ থাকে, যেখানে ফুল্লরার 12 মাস্যার কথা আমাদের চণ্ডীমঙ্গল থেকে খুব মনে পড়বে, যেখানে নারীরা কাউকে সামনে রেখে তার 12 মাসের যে দুঃখের কথা, সেটা তার প্রিয়তমের অনুপস্থিতিজনিত কারণে হতে পারে, কিংবা বিশেষত তার 12 মাসের যে দুঃখ, দারিদ্র্যের অভাবের যে জীবন। যেমন ষোড়শী বেশিনী দেবী চণ্ডী যখন কালকেতুর ঘরে দেখা দিচ্ছেন, তখন স্বামীর প্রেমের একচ্ছত্র অধিকারিণী রূপে ফুল্লরাজ্যে স্বামী প্রেমের গর্ব তা যখন ভাঙতে বসে সতীন আশঙ্কায় দেবীকে, তখন দেবীকে ঘর থেকে বিতাড়িত করতে নানাভাবে যেভাবে নিজের 12 মাসের দুঃখের কথা তাকে ইনিয়ে বিনিয়ে বলে, চৈত্র মাসের প্রচণ্ড রোদ থেকে শুরু করে বর্ষায় ঘরের মধ্যে বৃষ্টি পড়া, পচা মাংস যখন জল তার গা থেকে গড়িয়ে পড়ছে, তখনও তাকে মাংস নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে হাঁটে হাঁটে ফেরি করে বেড়ানোর যে কষ্ট,
এগুলোর মধ্য দিয়ে যে জীবনচিত্র উঠে আসছে, এটাই তো ফুল্লরার 12 মাসা বা 12 মাসার মূল বিষয়। আর কখনো থাকে বা চৌতিসা, বিপদে পড়ে সেই মঙ্গল কাব্যে যাদেরকে নায়ক রূপে দেখানো হচ্ছে, যারা স্বর্গের দেবতা বা দেবী, দেবতাই বলতে পারি, তারা যেভাবে 34 অক্ষরে দেবী স্তব গান করে বিপদ থেকে উদ্ধার পাচ্ছেন, সেটাকে আমরা চৌতিসা বলতে পারি। এছাড়া রন্ধন প্রণালীর বর্ণনা, এরকম নানা প্রসঙ্গ আছে প্রত্যেকটা মঙ্গল কাব্যেই। এইগুলোকে আমরা বলতে পারি কিছু সাধারণ বৈশিষ্ট্যের জায়গা। এবার আরও যে দিকটা এই সম্পর্কে বলতে হয়, আমরা যে কোনো স্পেসিফিক কোনো মঙ্গল কাব্য ধরে কথা বলবো না, সেই নিয়ে আমরা পরবর্তীকালে কিছু পর্ব রাখার চেষ্টা করব। আজকে আরও একটা দিক আমাদেরকে বলতে হয় যে এই যে মধ্যযুগের সাহিত্য মানেই আমাদের কাছে দেবদেবীর কথা, আমাদের কাছে মানুষের কথা নয়। কিন্তু এটা কি সত্য কথা? না, এই কথা অন্তত সত্য নয়। আমরা যদি অরবিন্দ পোদ্দারের মতো কোনো সমালোচকদের মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে আলোচনা পড়ি, এবং আমরা নিজেরাও যদি একটু খোলা মনে বিষয়টাকে ভাবি, তাহলে দেখতে পাবো যে মধ্যযুগের সাহিত্য কখনোই দেবতার জয়গানে মুখর নয়। শুধুমাত্র হ্যাঁ, একটা কাহিনী কাব্য, সে একটা মঙ্গল কাব্য নামক একটা বিশেষ শ্রেণীর ধারার মধ্যে সে পড়ে, তাকে কিছু ফর্মুলা বা সিস্টেমকে মেনটেন করতে হয়। দেবী বা দেবতার পূজা প্রচারকে কেন্দ্র করে একটা উদ্দেশ্যমূলকতা সেখানে থাকে। কিন্তু উদ্দেশ্যকে নিয়ে চলতে চলতেও তো আমরা যখন কোনো একটা গন্তব্যের মুখে যাই সাইকেলে করে বা গাড়িতে করে, আমাদের লক্ষ্য থাকে একটা গন্তব্যে পৌঁছানো, কিন্তু সেই গন্তব্যে পৌঁছতে পৌঁছতে রাস্তার দুধারে যে ফুল ফুটে থাকে, আমরা কি সেদিকে তাকাই না? তাতে কি আমার গন্তব্য থেকে আমি বিচ্যুত হই না? মধ্যযুগের কবিদের একটা হাত পা বাঁধা ছিল, একটা সিস্টেমের মধ্যে তাদেরকে থাকতে হতো, কিন্তু তারপরেও তো তারা গতানুগতিকতাকে ভেঙেছেন, তারপরেও তো তাদের কাব্য কখনো কখনো নতুন মঙ্গল হয়ে উঠেছে, তারপরেও তো তাদের কাব্য কখনো কখনো একালের উপন্যাসের লক্ষণ আক্রান্ত হয়েছে। ফলে যে কথা বলতে হয় যে মধ্যযুগের এই মঙ্গল কাব্য কি শুধুই দেববাদের কথা না, মানুষের কথা আছে। সেখানে যে কথাটুকু বলতে হয় যে দেবতার জয়গানকে ঘিরে মঙ্গলকারী দেবীর মাহাত্ম্য প্রচারকে নিয়ে কাব্য লেখা হলেও এই মঙ্গল কাব্যগুলো কিন্তু মানুষের জয়গানে মুখর। এই যে ফুল্লরা 12 মাসের দুঃখের কথা বলছে দেবী চণ্ডীর কাছে, হয়তো সতীনের আশঙ্কায় সেই কথাগুলো বলছে, হয়তো তার জীবনে বলা যেতে পারে দারিদ্র্য ছিল, অভাব ছিল, কিন্তু মনে মনে সে সুখী ছিল, কারণ তার স্বামী প্রেমের ভাগ তো কাউকে দিতে হয় না, তার স্বামী তো আরেকটা বিয়ে করেনি। কিন্তু যে দারিদ্র্যের কথা সে বলছে, সে তো নিম্নবিত্ত মানুষের, খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার লড়াই, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। কিংবা আমরা ব্যাধিদের যে জীবন কথা পাই, সে কথাও তো আমাদের কাছে একটা অন্তজ শ্রেণী, একটা প্রান্তিক মানুষের জীবন যাত্রার কথাকে তুলে ধরে। মধ্যযুগের এই সাহিত্যগুলোই তো প্রান্তিক জীবনের কথা প্রথম তুলে ধরছে, অন্তজ মানুষের জীবনচিত্রকে প্রথম তুলে ধরছে। চর্যাপদ দিয়েই তার সূচনা হয়েছিল। চর্যাপদ তো শুধু সাধন তত্ত্বের কথা হয়ে থাকেনি, যে নিচের তলার সমাজ থেকে এই চর্যাপদের কবিরা উঠে এসেছিলেন, তারাই তো এই চর্যাপদের লেখক হিসেবে নিজেদের বাস্তব সমাজচিত্রটাকে তুলে ধরছেন। যে ডোম বেদে সমাজের কথা তারা বলছেন, সবরীদের কথা বলছেন, সে সমাজ তো ব্রাত্য সমাজের একেবারে প্রতিদিনের দিনলিপি। টিলার উপর ঘর, প্রতিবেশী না থাকা, এ তো সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরে। ঠিক একইভাবে মঙ্গল কাব্যও কিন্তু বাস্তব বিচ্যুত নয়। শুধু মুকুন্দ চক্রবর্তী চণ্ডী মঙ্গল কাব্যে বলে নয়, অনেক কবির কাব্যেই বারবারই উঠে এসেছে মানুষের কথা। মুকুন্দ চক্রবর্তী যখন তার বলা যেতে পারে গ্রন্থোৎপত্তির কারণাংশে দিঘিদার মামুদ শরীফের অত্যাচারে সেদিনে জর্জরিত কৃষকদের যে দুর্দশার কথা বলছেন, সেটা যেমন সেদিনের একটা আর্থসামাজিক রাজনৈতিক দলিল হিসাবে তার যেমন একটা ঐতিহাসিক মূল্য আছে, তেমনি মূল কাহিনী অংশে অর্থাৎ নরখণ্ডে সেখানেও তো আমরা দেখতে পাবো কালকেতু ফুল্লরাকে নিয়ে যে জীবনচিত্র, সে তো বাস্তব জীবনচিত্র। ভানুদত্তের মতো চরিত্ররা, কিংবা শট বণিক মুরারিশীলের মতো চরিত্ররা, কিংবা ফুল্লরার দেবী চণ্ডী কর্তৃক দেওয়া একটি আংটিতে মন না বসা, অনেক ঘরা ধন দিলে তবে তার খুশি হওয়া, এ তো চিরন্তন নারী চাওয়া জগৎকে তুলে ধরে। যাদের দিন চলে না সেইভাবে, তাদের যে একটু লোভ থাকবে, এ তো স্বাভাবিক। স্বামী একটু বড় হবে, যখন দেবতার থেকে ধন পেতেই হয় তখন বেশি করেই পাওয়াই উচিত। এই যে শুধু সমাজের কথা নয়, চরিত্রকে দিয়েই তো সমাজকে চেনা যায়। সেই চরিত্রগুলো তো বাস্তব, সমাজগুলো বাস্তব। ফলে এই ধরনের চরিত্রকে যিনি অঙ্কন করতে পারেন, তিনি বাস্তব মানুষেরই তো জয়গান গাইছেন। এই ফুল্লরারা তাদের মধ্যে দিয়ে যে নারী চরিত্রের পরিচয় ধরা পড়ছে, তারা তো শাশ্বত নারী। লোভ লালসা
বলা যেতে পারে প্রেম ভালোবাসাকে ঘিরে নারীর যে একান্ত জগৎটা, নারী মনস্তত্ত্বের যে জগৎটা, সেটাকেই তো তুলে ধরছেন। এগুলোও তো বাস্তব। আর সমাজ, এই যে ব্যাট সমাজের কথা তুলে ধরতে গিয়ে তাদের ব্যাট সমাজে কালকে তো জন্ম থেকে শুরু করে তার বিবাহ ইত্যাদি বর্ণনায় শুধু ব্যাট সমাজের কথা নয়, ব্যাট সমাজ যা হতে পারে সেই ব্রাহ্মণ্য সমাজের যে আচার অনুষ্ঠান, রীতি নীতি, সংস্কার, গাত্র হরিদ্রা থেকে নানা কিছু উলুধ্বনি, সবই তো আমাদের পরিচিত সমাজকে তুলে ধরে। ফলে মানুষের কথা নেই, মানুষের জায়গা নেই, এ কথা কে বলতে পারে? কিংবা আরও যদি একটু অন্যভাবে বলি, আমরা যদি বলি এই যে চাঁদ সদাগরের সঙ্গে মনসার দ্বন্দ্ব, এ কি শুধুই একটা বলা যেতে পারে শৈবপন্থী এক মানুষের সঙ্গে বলা যেতে পারে মনসার দ্বন্দ্ব? এ কি শুধু ধর্মবিশ্বাসের দ্বন্দ্ব, নাকি এই যে পুরস্কারের প্রতিমূর্তি চাঁদ সদাগরের সঙ্গে মনসার দ্বন্দ্বের মধ্য দিয়ে আসলে সেদিনের যে অত্যাচারী শাসক শ্রেণী, তাদের যে রক্তচক্ষু, যেন তেন প্রকারে তাকে নিজের অধীনে করবার যে চেষ্টা, সেদিনের কি অত্যাচারী শাসক সমাজের সেই রক্তচক্ষুই কি মনসার মধ্য দিয়ে প্রতিফলিত হয়নি? মনসা কি একটা অত্যাচারী শাসকের মতো হয়ে দাঁড়ায় না? আবার এটাও সত্য, মনসাকে সবসময় বোধহয় হৃদয়হীন একটা জায়গায় রেখে বিচার করা উচিত নয়, কঠোরভাবে বিচার করা উচিত নয়। যে মনসা বলে যে বড় তিনি অভাগা, যেই ডাল ধরতে যায় সেই ডালই ভেঙে পড়ে, তখন সেই মনসা যে স্বর্গের দেবসভায়, ইন্দ্রের দেবসভায় নিজের জায়গা পায়নি, তাই জায়গা পাবার জন্য তাকে ছল চাতুরির আশ্রয় নিতে হচ্ছে। শেষ পর্যন্ত মর্তে পূজা পাবার মধ্য দিয়ে সে ইন্দ্রের দেবসভায় নিজের জায়গা করে নিতে পারছে। এই যে লড়াইটা, যে একটা দেবী হওয়া সত্ত্বেও শিবের সে নাকি মানুষ কন্যা, কিন্তু তার আশ্রয়টা কোথায়? শিব তাকে কৈলাসে নিয়ে গেল, দেবী চণ্ডী তাকে মেনে নিতে পারছে না, তার চোখ কানা করে দিচ্ছে। এই যে পিতা মাতার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত একজন নারী, যাকে দেবী বলে চিহ্নিত করা হচ্ছে, তার যে জীবন যন্ত্রণা, এটাও তো আমাদেরকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। ফলে মনসা কিংবা চণ্ডীদের যে লড়াইটা, এই লড়াইটা তো শুধু সেদিনের শাসক শক্তির লড়াই নয়, এর মধ্য দিয়ে তো আরও একটা বার্তা আছে। এরা অনার্য, অর্থাৎ ছোট জাতের দেবী দেবতা, তাদেরকে উঠে আসতে হবে। এটা তো আসলে সেদিনের শ্রেণীবিভক্ত সমাজটাকেও চিহ্নিত করে, যে সমাজে নিচের তলার মানুষেরা একটা উপরতলার মানুষের মতো জায়গা পেতে চাইছে। তাদের যে লড়াইটা, তাদের বেঁচে থাকাটা সহজ নয়। এই মনসা বা চণ্ডীদের বেঁচে থাকাটা, তাদের অস্তিত্বটা সহজ নয়। দেবসভায় তাদের জায়গা হচ্ছে না। এই যে উঁচু সমাজে তারা সম্মানের আসন পাচ্ছে না, তার জন্য তাদেরকে অনেক লড়াই করতে হচ্ছে। দেবীরাও লড়াই করছে। এই লড়াইয়ের মধ্য দিয়ে কি কোথাও সেদিনের অন্তজ শ্রেণী, অনার্য শ্রেণী, তাদের বেঁচে থাকার লড়াইটা, তাদের সম্মান প্রাপ্তির জন্য তাদের যে সংগ্রামটা, মনুষ্যত্বের দাবিটা, মনুষ্যত্বের মর্যাদার দাবিটা, মানুষ হিসেবে নিজেদের মর্যাদার দাবিটা প্রতিষ্ঠিত করবার যে লড়াইটা, সেটাই কি অনার্য দেবীদের আর্য সমাজে স্থান পাবার জন্য যে লড়াইটা, তার মধ্য দিয়ে প্রতিকায়িত হচ্ছে না? এইভাবেও কিন্তু আমরা ভাবতে পারি যে মধ্যযুগের সাহিত্য, মঙ্গল কাব্য, যতই দেবদেবীর সাহিত্য হোক, সেখানে মানুষের জয়গান গাওয়া হয়েছে, বারবার গাওয়া হয়েছে। সেখানে আমাদের বলা যেতে পারে চাঁদ সদাগরের মতো চরিত্ররা অনমনীয় পুরস্কারের প্রতিনিধি, যারা দেবতার উপর নির্ভর করে না, নিজের ক্ষমতার উপর বিশ্বাসী, শত প্রতিকূলতার মধ্যেও যারা নিজেদের আদর্শকে ছাড়ে না। শিব সেখানে কি হয়ে যায়? শিব হচ্ছে কল্যাণের প্রতিমূর্তি হয়ে যায়, আদর্শের প্রতিমূর্তি হয়ে যায়। শিবকে, কল্যাণকে, আদর্শকে যারা জীবনের অবলম্বন ভাবে, যারা আদর্শচ্যুতির পথে হাঁটতে চায় না, তাদেরকে অত্যাচারী শাসকের দ্বারা কতখানি লড়াই বা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেই গল্পগুলোই তো আমাদের মনসা মঙ্গলের গল্প। সেগুলোই তো আমাদের কাছে সেদিনের বাস্তব সমাজটাকে দেখবার, চিনবার একটা দলিল হয়ে থাকে। ফলে দেবদেবীর কাহিনীর আধারে, রূপকের আধারে এই গল্প সমকালীন আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, নিম্নবিত্ত খেটে খাওয়া অবহেলিত বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা, তাদের মানুষ হিসেবে যে মর্যাদার দাবি, গোপন ইচ্ছা, সুপ্ত ইচ্ছা, সবটাকে প্রতিকায়িত করে। আরও প্রতিকায়িত করে একটা ফেলে আসা স্মৃতির কথা। কি না, আমরা জানি যে গুপ্ত যুগে যে বলা যেতে পারে বণিক সমাজের আধিপত্য এই সমাজে ছিল, পাল আমলের পর থেকে, সেন আমল থেকে বিশেষত সেই বণিকদের কিন্তু একটা আধিপত্য কমে গিয়েছিল।
আমরা যতই বলি না কেন যে মঙ্গল কাব্যে কেন দেবদেবীরা ওই বণিকদের দ্বারাই পূজিত হতে চায়, তার কারণ বণিকদের সেকালে খুব একটা সম্মান ছিল, এটা কিন্তু খুব একটা সত্য কথা নয়। আমরা যদি বাংলার ইতিহাসের যে নিয়ে যে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলো যদি পড়ি তাহলে দেখতে পাবো সেখানে কিন্তু একটা কথা আছে বারবার, যে বণিকদের আধিপত্য আমাদের সমাজে ততদিনই ছিল, ওই গুপ্ত আমল কিংবা পরবর্তী পাল আমল পর্যন্ত। সেন আমলের সময় থেকেই কিন্তু ব্রাহ্মণ্য আধিপত্যের যুগ থেকেই কিন্তু বিশেষত ব্রাহ্মণরাই যখন রাজা হয়ে বসলেন তখন কিন্তু বণিকদের সম্মান অনেকটা খাটো হয়ে গিয়েছিল। ফলে যে বণিকরা একদিন সম্মানের আসন পেতেন তাদের সেই বণিক সমাজের কথা, যে বণিকদের সম্মান আজকের দিনে সেদিনের প্রেক্ষাপটে বলা যেতে পারে একটা অতীত স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, আর ততটা নেই। সেই স্মৃতি হাতড়েই কি সেদিনের কবিরা একটা রূপকথার ঢঙে গল্প ফানলেন, যেখানে ধনপতি বাণিজ্য যাত্রা করছেন কিংবা চাঁদ সদাগরের মতো বণিকদেরকে আমরা দেখতে পাচ্ছি, যে বণিকরা একদিন সম্মানের আসনে ছিলেন, আজ তারা সেই সম্মান হারিয়েছেন। ফলে সেই অতীত দিনের গৌরবোজ্জ্বল দিনগুলোকে স্মরণ করেই কি কবিরা কাব্য লিখছেন, এমনটাও কি আমরা ভাবতে পারি? এটাও ভাবতে হবে। আর সর্বোপরি এই কাব্যের কাহিনীগুলোর কাঠামো নিয়ে আরও শেষে একটা কথা বলতে হয়, যে আমরা বলে থাকি যে মধ্যযুগের মঙ্গল কাব্যগুলো হচ্ছে বাংলার মাটির সম্পদ। মাটির সঙ্গে সবথেকে বেশি বোধহয় যোগ থাকে লোকসাহিত্যের, লোককথার, রূপকথা। এই মঙ্গল কাব্যের গল্পগুলোর মধ্যে কি রূপকথার আমেজ নেই? রূপকথার মোটিভগুলো নেই? রূপকথার মোটিভগুলো বা রূপকথার কাহিনী বিশ্লেষণ করতে গিয়ে আমরা জানি যে আমেরিকার লোক সংস্কৃতিবিদ অ্যালান ডান্ডেসের মতো কেউ কেউ বলছেন যে রূপকথার গল্পে দুটো দিক খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে একটা অভাব থাকে, আর একটা থাকে অভাবের মোচন। আমরা রূপকথার গল্পগুলোর মধ্যেও তো তাই পাবো। যখন ধর্মমঙ্গলের কাব্য পড়ব তখন বলা যেতে পারে সেখানে যে কাহিনীগুলো আছে, এই যে ধর্মমঙ্গলে যে আমরা বলতে পারি হরিশ্চন্দ্রের কাহিনী, রাজা হরিশ্চন্দ্র এবং তার স্ত্রী মঙ্গলা, তাদের কোনো সন্তান নেই। বল্লুকা নদীর তীরে গিয়ে তারা জানতে পারছে সেখানেকার মানুষেরা ধর্ম ঠাকুরের পূজা করেন এবং ধর্ম ঠাকুরের পূজা করলে সন্তান পাওয়া যায়। তারপর তারা সেই পূজা করলেন, তারা পেলেন লুইধরকে, তাদের সন্তানকে। তারপর সেই সন্তানকে আবার দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা এবং দেবতা খুশি হয়ে আবার তাকে ফিরিয়ে দিচ্ছেন। এই যে রাজা হরিশ্চন্দ্র এবং রানী মঙ্গলা সন্তান না থাকা, দেবীর কৃপায় সন্তান লাভ করা, এই যে গল্পগুলো, এটা তো আমাদের রূপকথার গল্পের খুব একটা বড় বৈশিষ্ট্য। সেখানে তো বারবার দেখা যাবে যে রাজাদের কোনো সন্তান নেই, রাজা বারবার বিয়ে করছেন একটাই কারণ, সন্তান লাভের আশায়। শেষ পর্যন্ত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজা সন্তান লাভ করছেন। সাত ভাই চম্পা থেকে শুরু করে বহু রূপকথার গল্পে তো এটাই একটা বড় বলতে পারা যেতে পারে একটা এই মোটিভগুলোকে বা এই ধরনটাকে আমরা প্রত্যেকটা গল্পেই তো অভাব আর অভাবের মোচন, এই অভাব শব্দটা দিয়ে যে অভাবটার কথা দেখব, কাহিনীর মধ্যে যে ক্রাইসিসটা দিয়ে, যে সংকটটা দিয়ে শুরু হচ্ছে গল্পগুলো, সেখানে তো সন্তান না থাকার গল্পটাই বড়। ফলে এই গল্পগুলো, এই ধর্মমঙ্গলের কাহিনীগুলো বা এই যে রাজা আমাদের কিংবা আমাদের চণ্ডীমঙ্গল কাব্যে আমাদের ধনপতি সিংহল যাত্রা করছেন, সেখানে পথে গিয়ে মাঝ নদীতে এই যে একজন নারী কর্তৃক একটি হাতিকে গিলে খাওয়া আবার বের করা, উগলে দেওয়া, এই যে কমলে কামিনী মূর্তি, এগুলো তো সবই সেই আমাদের বা পরবর্তীকালে তার পুত্র সীমন্তও পিতার সন্ধান করতে গিয়ে সে একই দৃশ্য দেখছে। সবই তো রূপকথার গল্পের আমেজকেই তুলে ধরে। ফলে লোককথার গল্প যেমন মাটির সম্পদ, আমাদের মঙ্গল কাব্য মাটির সম্পদ। মঙ্গল কাব্য একরকমভাবে ইচ্ছা পূরণের গল্প, রূপকথার মতোই। এই গল্পের বলা যেতে পারে সূত্রগুলো কোথাও যেন আমাদের লোককথার, রূপকথার গল্পের মধ্যে আছে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। মঙ্গল কাব্য এবং তার স্বরূপ বৈশিষ্ট্য নিয়ে আজকের প্রথম পর্বের আলোচনা এখানে সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইবও করতে পারেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।